রাজধানী জুড়ে কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরায়। দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা জয় বাংলা বলে আক্রমণ করে এবং তারা কিন্তু ধ্বংসলীলা করতে শাহবাগ সহ সারা ঢাকার মধ্যে। এদিকে আজ দুপুরে আওয়ামী লীগ কর্মীরা সম্পূর্ণ ঢাকা অচল করে তাণ্ডব করছে। সকল নেতাকর্মীদের বুকে কাঁপুনি দড়িয়ে দেশের নতুন পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে শেখ হাসিনারও আজকে কপাল খুলে ডক্টর ইউনূস সহ সবার খারাপ অবস্থা হওয়াতে। আর করিস না, জুলাই শুরু হয়ে গেছে সমন্বয়কদের উপরে ব্যাপক গণধোলাই। দর্শক বন্ধুরা, উত্তরায় আপনার এই কি ঘটাই দিল বাংলাদেশ আওয়ামী লীগ। যে আওয়ামী লীগকে বর্তমান নিষিদ্ধ করা হয়েছে, ঠিক সেই আওয়ামী লীগের হাতেই আপনার গণদোলাই খেলো এনসিপি কিংবা সমন্বয়করাই। আওয়ামী লীগ এবার আন্দোলন নিয়ে আসছে, আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, তেমনটাই ব্রেকিং নিউজের মতো খবর জানিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা কোন পথে হতে পারে কিংবা আওয়ামী লীগের সামনে কি পথ আছে কি সেই বিষয়ে দুটো পথের কথা বলা হয়েছে। একটা হচ্ছে শেখ হাসিনাকে মাথায় রাখলে দলটি ডুবে মরবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে, ওরা বাংলাদেশ থেকে পালাবারও পথ পাবে না ইনশাআল্লাহ। আমি জানি আওয়ামী লীগ ফিরবে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে। এই বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে আমরা বাংলাদেশে কথা বলতে পারতাম না, বাংলাদেশটা হতো না। তখন শেখ হাসিনাকে আসতে তারিখ লাগবে, মানুষ অর্গানাইজ হচ্ছে। যে লোকগুলো আগে টাকা দিত আওয়ামী লীগ হটানোর জন্য, ওই লোকগুলো এখন মনে মনে দোয়া করতেছে কবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসবে। হ্যাঁ, অনেকেই এখন শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টায় আছে। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা আজ দুপুরে রাজপথে বিশাল তাণ্ডব চালাচ্ছে এবং সেই তাণ্ডবের মাধ্যমেই তাদের রাস্তা পরিষ্কার করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর। দর্শক শ্রোতা, এই তাণ্ডবের মধ্যে সার্জিস, হাসনাত, নাহিদ অনেকেরই কিন্তু খুবই খারাপ অবস্থা হয়েছে এবং এই খারাপ অবস্থার মধ্যে দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ দুপুরে ঢাকার শাহবাগে এবং এরই সাথে সম্পূর্ণ ঢাকার মধ্যে যে কর্মসূচিগুলো হচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন জটিকা মিছিল বা অনেক কিছু, সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু দেশের সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা কোন পথে হতে পারে কিংবা আওয়ামী লীগের সামনে কি পথ আছে কি সেই বিষয়ে দুটো পথের কথা বলা হয়েছে। একটা হচ্ছে শেখ হাসিনাকে মাথায় রাখলে দলটি ডুবে মরবে, কারণ দেশের মানুষ ভয়ঙ্করভাবে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বিরোধী হয়ে গেছে। সবকিছু করেছেন যা, সেটা শেখ হাসিনা, তার জন্যই হয়েছে বাংলাদেশে। সুতরাং হাসিনাকে মাথায় রেখে যদি দলটি চলার কথা ভাবে তাহলে দলটি ডুবে মরবে। এবং দুই, শেখ হাসিনার বদলে অন্য কাউকে নেতৃত্বে নিয়ে এলে দলটি আজ না হোক কাল উঠে দাঁড়াতে পারে। এবার নাকি ভোট হলে 2026 ফেব্রুয়ারিতে ভোট হলে 25-30টা আসন পেলেও পেতে পারে। তারপরে সেইটার জোরে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে আন্দোলন পরবর্তী সময় করে এই জেরে তারা আবার কি বলবো প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে বাংলাদেশের রাজনীতিতে। এখন প্রাসঙ্গিক নেই। তো এই নিবন্ধে বলা হয়েছে দ্বিতীয় পথটি হচ্ছে আওয়ামী লীগের বেঁচে থাকার ও ঘুরে দাঁড়াবার একমাত্র পথ, এবং সেইটা নিয়ে অনেক ধানাই পানাই ইনিয়ে বিনিয়ে মানে কবে কি হয়েছে না হয়েছে সেই সব কথাগুলো বলার ব্যবস্থা হয়েছে। এই যে দুটো বিকল্প, সেটি যে শুধু এই পত্রিকার বক্তব্য তা কিন্তু নয়। এই কথাটা এসেছে মূলত যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার পণ্ডিতদের কাছ থেকে। সেখান থেকে এসছে, সেখানকার বিশ্লেষকরা তারা বলতে চাইছে আওয়ামী লীগের সামনে এই দুটো পথ। এই কোন প্রস্তাবটা ভালো না খারাপ সেই বিচারের আগে দেখা যাক যারা এই প্রস্তাব দিয়েছেন অর্থাৎ আওয়ামী লীগকে বাঁচাতে চাইছেন বা আওয়ামী লীগের মঙ্গল কামনায় এত মাথা ঘামাচ্ছেন, তাদের পূর্ব পরিচয়টা কি এবং তাদের এই ভালো চাওয়ার পেছনে অন্য কিছু উদ্দেশ্য কি আছে সেটা একটু দেখা যাক। গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে যে কাণ্ডটি ঘটেছে সেটা যে বিপ্লব বা স্বতঃস্ফূর্ত কোনো গণ অভ্যুত্থান নয়, সেটা তো শেখ হাসিনা অনেক আগেই বলেছেন। সেটা বুঝতে নয় শেখ হাসিনার কথাটা ছেড়ে দিলাম। ওই কাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী মানে 24-এর ওই তথাকথিত বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগীকে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রধানমন্ত্রী না প্রধান উপদেষ্টা, তবে বহরে যাই হোক না কেন তার ক্ষমতায় তিনি প্রধান মন্ত্রীর ব্যবহারই করছেন। তো সেই যে বড় সুবিধাভোগী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিজে কি বলেছেন নিশ্চয়ই অনেকেই ভুলে যাননি সে কথাটা। তিনি নিজে সেপ্টেম্বরে, তাতে 1 মাস পরে 1.5 মাস পরে
সেপ্টেম্বরে ওই জাতিসংঘের মিটিংয়ে গিয়ে, অধিবেশনে গিয়ে তিনি নিউ ইয়র্কে বলেছিলেন ওই কথাটা। ক্লিন্টন ফাউন্ডেশনের তাদের সভায় তিনি বলেছিলেন, ওই ওদেরকে ছাত্রদেরকে সবার মঞ্চে তুলে তিনি বলেছিলেন যে এই কাণ্ড, এই বিপ্লব, এটা কোনো মেটিকুলাসলি ডিজাইনড একটা ব্যাপার, এটা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। আর এই বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে তিনি দেখিয়ে দিয়েছিলেন মাহফুজ আলমকে। ইউনূস সাহেব ষড়যন্ত্র শব্দটি ব্যবহার করেননি, কিন্তু তিনি যা বলেছিলেন তারপর ওই কাণ্ডকে ষড়যন্ত্র ছাড়া আর কিছু বলা যায় না। এই ষড়যন্ত্রের মূল পাণ্ডা ছিল কারা? আওয়ামী লীগের সরকার ফেলে দেওয়ার পেছনের যে কলকাঠি, সেটা কারা নেড়েছিলেন? বিদেশে ওই পশ্চিমা শক্তি, তারা দেশের শক্তিকে তারা উস্কে দিয়েছিল, আগুনটা জ্বালিয়েছিল, পেট্রোল সবকিছু এনে গুছিয়ে দিয়েছিল। তাই তাদের মধ্যে আবার ওই বিদেশে যারা ছিল তাদের মধ্যে আবার মুখ্য ভূমিকায় ছিল। নিউ ইয়র্ক থেকে একের পর এক বিরাট বিরাট সুখবর আসছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের মুক্তিগামী জনতার জন্য। আমি একটা কথা বলেছি যে বাংলাদেশের রাজনীতি দফারফা হবে নিউ ইয়র্কে। মাননীয় প্রধান উপদেষ্টা 6 গুরুত্বপূর্ণ রাজনীতিককে মূলত নিউ ইয়র্কে নিয়ে গিয়েছেন রাজনীতির একটা দফারফা করার জন্য। তো দর্শক, সেই দফারফা হচ্ছে, চলছে, সবাই নড়ে চড়ে বসেছে, পুরো রাজনীতি নড়ে চড়ে বসেছে, বৈঠক আচার বিভিন্ন সমীকরণ চলছে নিউ ইয়র্কে। কিন্তু বাংলাদেশে প্রফেসর ইউনূস সরকারে যারা আছে তারাও নড়ে চড়ে বসেছে। নিউ ইয়র্কের আউটকামের উপর ভিত্তি করে তারাও এদিকে বিভিন্ন নড়াচড়া শুরু করে দিয়েছে, বিভিন্ন প্রেস রিলিজ দেওয়া শুরু করে দিয়েছে। আমি এরকম কিছু দেখাবো। ওভারঅল ভালো কিছু ঘটবে তার আলামত আমরা পাচ্ছি। নিউ ইয়র্কে যা হচ্ছে সবই সুখবর। কত শুনবেন, কয়েকটা দেই প্রথমে, আমার মূল আলোচনাটা শেষে। আওয়ামী লীগের এক কর্মীর দাঁত ফেলে দিয়েছে বিএনপির এক কর্মী। এটা একটা মজার খবর, এটা ডেটারেন্স হিসাবে কাজ করবে। চালাকি করো মূর্খ কোথাকার আওয়ামী লীগের গান্ডু, তোর দল জীবনে বাংলাদেশের রাজনীতি করতে পারবে? তুই মূর্খ, তুই বিদেশে থাকো, টাকা পয়সা দেশে পাঠাবি, তুই রাজনীতি করো, তোর দল জীবনে কিছু করতে পারবে? ওটার কোনো ভবিষ্যৎ আছে? ওই যুগ শেষ, ওই চ্যাপ্টার, ওই সাইকেল শেষ। যারা আওয়ামী লীগের পেছনে এখনো ঘুরে, এদের চাইতে মূর্খ, অশিক্ষিত, গান্ডু আসমানের নিচে জমিনের উপরে এখন আর নাই। এই আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। গণহত্যাকারীদের আজীবনের মতো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ আর বাংলাদেশে ক্ষমতা আসা তো দূরের কথা, আওয়ামী লীগ বড় দল হয়ে উঠতে পারবে না। ওদের কোনো স্টেকই বাংলাদেশে থাকবে না। আওয়ামী লীগ মুক্ত একটা অধ্যায় আমরা প্রবেশ করেছি। এই দলের পিছনে গান্ডু এবং মূর্খ ছাড়া কেউ ঘুরে না। এখন ভালো লাগছে না, একবার দাঁত ফালাই দিছে, দাঁত পড়ে গেছে। ওরকম সামনে যারা এই বাড়াবাড়ি করতে যাবে, এই পিনাকি ভট্টাচার্য থিওরি দিয়েছে দেখেন না, যে এদের জন্য কি করণীয়। কিছু এই কুংফু কারাতে জানে, এদেরকে ভাড়া করে নিয়ে যেতে হবে, নারী এবং পুরুষ। এরপরে এরদোগানের বডিগার্ডরা যেরকম একবার এই কথিত বিক্ষোভকারী মব সৃষ্টিকারীদের একদম ধলাই দিয়েছিল, এমন ধলাই দিবে ওদের দাঁত ফেলে দিবে। তো একটার দাঁত ফেলেছে, ভবিষ্যতে আওয়ামী গান্ডুরা আমেরিকা হোক আর ইংল্যান্ডে হোক এরকম আকাম করতে, ওদের কতজন আর যে দাঁত ফেলে দেয় এর কোনো ঠিক নেই। এটা একটা সুখবর, মজার। দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখেছেন ডাক্তার তাহেরকে ঘিরে যে উচ্ছ্বাস, মানে ওখানে আসলে যারা নিউ ইয়র্কে গিয়েছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী কে, ডক্টর ইউনূস না ডাক্তার তাহের, মির্জা ফখরুল, বোঝা যায় না, মনে হয় দুজন ডাক্তার তাহের। সবচেয়ে বেশি উচ্ছ্বাস সাধারণ জনগণের বাংলাদেশি ডাক্তার তাহেরকে ঘিরে। দ্যাট মিনস জামাত ইসলামীকে ঘিরে। তাহলে ক্ষমতায় কে? ক্ষমতাসীনকে মনে হয় যেন রিসিভ করছে এরকম। এই যে জামাত ইসলামীকে ঘিরে মানুষের উচ্ছ্বাস, আবেগ, জামাত ইসলামীর পক্ষে যে গণজোয়ার নিউ ইয়র্কে, এরা কিন্তু ভোট দিবে, পোস্টাল ব্যালটে ভোট হবে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে। এটাও একটা সুখবর যে বাংলাদেশের জনগণ, দেখেন সাংবাদিক ইলিয়াস, তিনি কিন্তু ডাক্তার তাহেরের প্রচন্ড সমালোচক, আমিও সমালোচক, তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দর্শক, রাজনীতিতে বিএনপি এবং জামাতের বেশ ভালো খেলা জমে উঠেছে। দুই দলের পক্ষে কথা বলছে। জামাতের পক্ষ অবলম্বন করে বেশিরভাগ সময়ই আমরা চরমনাই পীরের দুই ভাইকেও বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করতে নিয়মিতভাবে দেখছি। এরই মাঝে বিএনপি নেতা অ্যানি, তিনি যখন জামাতকে বেঈমান, মুনাফেক, চরমনাই পীরকে ভণ্ড, এই ধরনের বাজে মন্তব্য করলেন, তখন আবার চরমনাই পীর থেকে, চরমনাই দল থেকে, ইসলামী আন্দোলন থেকে প্রতিবাদ জানিয়ে বলা হলো যে নিঃশর্ত ক্ষমা না চাইলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ইস্যু অবশ্য থেমে গেছে। অর্থাৎ বিএনপি এবং জামাত এবং জামাতের সাথে ইসলামী আন্দোলন, এই দুই পক্ষের একেবারে পাল্টাপাল্টি অবস্থানটা স্পষ্ট হয়েছে। আগামী নির্বাচনে এই পাল্টাপাল্টি অবস্থান অনেকটা বিগত সময়ে যে রাজনীতির দুই বৃহৎ শক্তির পাল্টাপাল্টি লড়াই আমরা দেখেছি, বিএনপি জামাত
মানে বিএনপি আওয়ামী লীগ সেই লড়াইয়ের মতো হবে, নাকি বিগত সময়ে আমরা যে পাল্টাপাল্টি অবস্থান দেখেছি আওয়ামী লীগ ভার্সেস জামাত সেই রকম অবস্থা দাঁড়াবে? আমার মনে হয় যে বিএনপি এবং জামাতের বর্তমান সম্পর্কটা আগে আওয়ামী লীগ জামাতের যে সম্পর্কটা ছিল সেই দিকে এগিয়ে যাচ্ছে, এবং তারই একটা মানে উদাহরণ আবারও সামনে নিয়ে আসলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি এবার যে মন্তব্যটা করলেন জামাতের ইসলামকে নিয়ে রাজনীতি করা, সেটা নিয়ে যে মন্তব্য করলেন সেই মন্তব্যটা মানে সেই মন্তব্যের বাস্তবতা রয়েছে, সত্যতা রয়েছে, এবং সেই মন্তব্যটা জামাতের রাজনীতির পক্ষে বিএনপির যে দৃঢ় অবস্থান সেটাও বোঝায়। দেখা যাক যে সেই অবস্থানটা কতদিন টেকে, নাকি শেষ পর্যন্ত আবার আপোষের ঘটনা ঘটে। কি বললেন বিএনপি নেতা সালাউদ্দিন এবং কি বলছেন জামাত এবং ইসলামী আন্দোলনের নেতারা ইসলামকে নিয়ে এবং আগামী ভোটকে নিয়ে? ইসলাম, আগামী ভোট, এই দুটোকে কানেক্ট করছেন তারা কিভাবে, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম জামাত এবং বিএনপির পাল্টাপাল্টি অবস্থান। জামাতের পক্ষে ইসলামী আন্দোলন, বিএনপির পক্ষে মানে রাজপথে সরব খুব একটা কাউকে দেখা যাচ্ছে না। বিএনপির মতো রাজনীতি করে যাচ্ছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গতকালকে একটা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন, বাংলা ট্রিবিউনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি মন্তব্য করছেন যে তারা নাকি জান্নাতের টিকিট দেবে, নাউজুবিল্লাহ। সালাউদ্দিন আহমেদ অর্থাৎ সম্প্রতি মানে জামাত ইসলামের বিভিন্ন নেতাদের বিভিন্ন বক্তব্যে এরকম উঠে এসেছে যে জামাতকে ভোট দিলে সেটা আল্লাহকে ভোট দেওয়া হবে, আল্লাহর পক্ষে ভোট দেওয়া হবে, জামাতকে ভোট দিলে জান্নাতের মানে টিকিট পাওয়া যাবে, এই ধরনের আলোচনা তারা করেছেন, যেটা সম্পূর্ণভাবে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। সেই ব্যাপারটাই সালাউদ্দিন আহমেদ বলার চেষ্টা করলেন। কি বললেন তিনি, একটু শোনা যাক। তিনি জামাত ইসলামকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইসলাম কোনো রাজনীতির কোটা নয়, রাজনীতি দিয়ে ইসলামকে নিয়ে আসবে, তাদের ভোটের মধ্যে প্রতিহত করবেন। অর্থাৎ মানে ইসলামের মধ্যে যারা রাজনীতি ঢোকাবে তাদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে বলছেন তিনি। তারা নাকি জান্নাতের টিকিট দেবে, নাউজুবিল্লাহ। তিনি আবার এই কথা যখন বলছেন তখন তিনি আবার অন্য প্রসঙ্গে একটু অসংলগ্ন কথাও বললেন। তিনি বললেন কি, যে ৭১-এর চেতনাও টেকেনি, হাসিনার ঠাঁই হয়েছে দিল্লিতে, আমরা সবাই জুলাই যোদ্ধা, তবে জুলাইয়ের চেতনাও কেউ যেন বিক্রি না করে। এই কথাটা খুব একটা মানে ভালো কথা তিনি বললেন না, যে ৭১-এর চেতনাও টেকেনি। আওয়ামী লীগের সঙ্গে তিনি ৭১-কে মিলিয়ে ফেললেন। এই ভুলের পথে যদি বিএনপি রাজনীতি করে তাহলে আমার মনে হয় যে তারা এখনো ভুল পথে রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে ৭১-কে মেলানো আওয়ামী লীগের ভুল, আওয়ামী লীগের পতন, সেটা ৭১-এর পতন হতে পারে না, ৭১-এর চেতনার পতন হতে পারে না। বিএনপি একজন মুক্তিযোদ্ধার, একজন সেক্টর কমান্ডারের নেতৃত্বের দল, কিংবা সেই দলের নেতা এই ধরনের মন্তব্য না করলেই ভালো। এই ধরনের মন্তব্য করলে যেটা হবে সেটা হচ্ছে যে কেউ সে এই কথাটা বলার সুযোগ পাবে যে বিএনপিও ৭১-এর চেতনা। মুসলিম ভাইয়ের বউয়ের পক্ষ থেকে বলছে 10 কেজি মিষ্টি খাওয়াবে আর আমি খাওয়াবো 10 কেজি গরিব মানুষ। যাই হোক, খুবই সুখবর যারা আমার কুমিল্লার প্রাণপ্রিয় ভাই বোনেরা আছেন, আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমরা দীর্ঘদিন যাবৎ যে কুমিল্লা বিভাগের জন্য লড়াই করছিলাম, অবশেষে সে ঐতিহাসিক ক্ষণ এসেই গেল। খুব শীঘ্রই সরকার দুটি নতুন বিভাগ ঘোষণা করতে যাচ্ছে, আর এর মধ্যে একটা কুমিল্লা। আমার এখনো এই খবরে শেখ হাসিনার সেই চেহারার কথা মনে পড়ে, যখন ওনার কাছে তৎকালীন কুমিল্লার এমপি বাহার ভাই বলছিলেন যে আপা কুমিল্লা নামে বিভাগ চাই, তিনি বলছিলেন যে কু আছে দিব না, মোশতাকের কুমিল্লা। তখন ওই দিন আওয়ামী লীগ করত, হাজার লাখ মানুষের শেখ হাসিনার প্রতি কিন্তু অন্তর থেকে একটা অপছন্দ তৈরি হয়ে গেছিল, কারণ দিন শেষে নিজের জেলা, নিজের জায়গা আগে। আজকে সেই কুমিল্লায় বিভাগ হতে যাচ্ছে, আসুন দেখি। তবে আমি আবারও বলি, আমি চাই সরকারের যদি হয় বাংলাদেশের 64 জেলা বা 66 জেলা, আরো যা জেলা আছে সব বিভাগ করে দেখ, আমাদের কোনো সমস্যা। সর্বশেষ সরকারি আপডেট তথ্য হচ্ছে ফরিদপুর এবং কুমিল্লা নামে, কারা ফরিদপুরের মানুষ আছেন দেখছেন জানাবেন। ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার, অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা শেষ করার আগে এই কাজটা করে দিয়ে যাবেন। আর সেই সঙ্গে দুটি নতুন উপজেলাও গঠনের সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ দুটি বিভাগ এবং দুটি নতুন উপজেলা। সূত্র বলছে আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে এই ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে যাচ্ছে বা ঘোষিত হতে যাচ্ছে। সূত্রমতে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে, ডক্টর ইউনূস এখন সেখানে আছেন। তিনি দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ এটা ঘোষণাটা আসতে যাচ্ছে। গত 8ই সেপ্টেম্বর
মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের সভাপতিত্বে এখানে কিছু বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ফরিদপুর এবং কুমিল্লা শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত করা হয়। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়। ওই ওই তোরা আমি খুঁজছি সালমা এমন হয়েছিল হের লেগে ওই দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং তাদের যে বিভিন্ন পরিকল্পনা, এই পরিকল্পনা মাফিক যে বিভিন্ন কাজ, এইগুলা নিয়ে আলোচনা সমালোচনা হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।